রাধার বয়স তখন সবে 18। 18 বছর বয়সে মেয়েদের চোখে সাধারণত ভবিষ্যতের কত রকম ছবি থাকে, নতুন শাড়ি, বিয়ের গয়না, স্বামীর বাড়ির উঠোন, হয়তো একদিন নিজের সংসার, নিজের সন্তান। রাধার চোখেও ছিল, কিন্তু সেই চোখের সামনে ভবিষ্যতের ছবি কেউ আঁকেনি। বাবা একদিন তাকে বলেছিলেন, তোর জন্য ভালো সম্বন্ধ এসেছে, ভাগ্য খুলে গেছে তোর। রাধা বাবার মুখের দিকে তাকিয়েছিল, তারপর দেখেছিল লোকটিকে। বয়স অন্তত 40-42, শরীর ভাঙা, মুখে রোগের ছাপ, চোখের তলায় গভীর কালি। নিজের বলতে প্রায় কিছুই নেই, একটা মাটির বাড়ি, সামান্য জমি আর দীর্ঘদিনের অসুখ। রাধা কিছু বলেনি। সৎ মা পাশ থেকে বলেছিল, মেয়ে মানুষের আবার এত বাছবিচার কিসের? বাপের বাড়িতে বসে থাকলে কি ভাত জুটবে? বাবাও মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। বিয়েটা হয়ে গেল। রাধা বুঝেছিল তাকে বিয়ে দেওয়া হয়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। স্বামীর বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে, বাঁশঝাড়ের পাশে একটা জীর্ণ কুঁড়েঘর। স্বামী মানুষটি খারাপ ছিলেন না, অসুস্থ মানুষটির মধ্যে রাগ ছিল, অসহায়তা ছিল, কিন্তু নিষ্ঠুরতা ছিল না। রাধা খুব তাড়াতাড়ি বুঝে গেল, সংসারে দুজনের কেউই সুখী নয়। একদিন অসুস্থ স্বামী বলেছিলেন, তুই চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারিস। রাধা চুপ করে ভাতের থালা এগিয়ে দিয়ে বলেছিল, কোথায় যাব? লোকটি আর কোনো কথা বলেনি। সেই থেকেই রাধা থেকে গেল। কয়েক বছর পর তার কোলে এল ছেলে অভিক, তার 2 বছর পর মেয়ে মেঘলা। সেই সময়টুকুতে রাধার নিজের বয়স যেন হঠাৎ অনেক বেড়ে গেল। সে আর 18 বছরের মেয়ে রইল না, সে হয়ে গেল মা। ড্যাশ ড্যাশ ড্যাশ। স্বামী মারা গেলেন এক বর্ষার রাতে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঘরের চাল দিয়ে জল পড়ছে। একদিকে মৃত স্বামী, অন্যদিকে ঘুমন্ত 2 শিশু। রাধা সারা রাত বসেছিল। ভোর হলে পাশের বাড়ির এক বৃদ্ধা এসে বলেছিলেন, এবার বাবার বাড়ি চলে যা মা, এতটুকু মেয়ে মানুষ, 2টো বাচ্চা নিয়ে একা কি করে থাকবি? রাধা মনে মনে বলেছিল, বাবার বাড়ি, সেই বাড়ির দরজা তো তার জন্য বহু আগেই বন্ধ হয়ে গেছে। তবু সে একবার গিয়েছিল, দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকি করেছিল। ভেতর থেকে সৎ মায়ের গলা এসেছিল, কে? আমি, রাধা। কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এসেছিল, এখন আবার কেন? রাধা আর কিছু বলেনি। সেদিন সে ফিরে এসেছিল, কিন্তু আশ্চর্যের কথা, তার চোখে জল আসেনি। কারণ সেদিনই হয়তো সে বুঝেছিল, যার কাছে নিজের জায়গা নেই, তার দরজায় বারবার দাঁড়িয়ে নিজের অপমান বাড়ানোর কোনো অর্থ নেই। ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপর শুরু হলো রাধার আসল জীবন। সকালে লোকের বাড়ি বাসন মাজা, দুপুরে কারো বাড়িতে রান্না, বিকেলে বাজারে শাকসবজি বিক্রি, আর রাত হলে পুরনো সেলাই মেশিনের সামনে বসা। মেশিনটার শব্দ রাতের নিস্তব্ধতায় কেমন যেন একটানা কেঁদে চলতো। অভিক একদিন ঘুম থেকে উঠে মাকে দেখে বলেছিল, মা, তুমি ঘুমোওনি? রাধা হেসেছিল, অনেকগুলো কাজ বাকি, ঠিক সময়ে কাপড়গুলো না দিলে পরে কি কেউ আর কাজ দেবে? অভিক বলেছিল, আমি বড় হয়ে তোমার সব দুঃখ দূর করে দেব। রাধা হেসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সে জানতো না, ছেলেটা কথাটা সত্যি করবে। অভাব ছিল, কিন্তু রাধা অভাবকে কখনো সন্তানদের সামনে বসতে দেয়নি। নিজে পুরনো শাড়ি পরেছে, কিন্তু মেয়ে স্কুলের পোশাক নতুন করে দিয়েছে। নিজে দুপুরে জল খেয়ে থেকেছে, কিন্তু ছেলের টিফিনে ডিম দিয়েছে। একবার মেঘলা জিজ্ঞেস করেছিল, মা, তুমি নতুন শাড়ি পরো না কেন? রাধা বলেছিল, কেন? আমার শাড়ি তো ঠিকই আছে। না, তোমার শাড়ি পুরানো হয়েছে, রং উঠে গেছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে। তোর হয়েছেটা কি বলতো? সকাল থেকে আমাকে নিয়ে পড়ে আছিস। তুমি কাল আমাদের 2 ভাই বোনের জামা কাপড় কিনে নিয়ে এলে, কিন্তু তোমার আনলে না। সব পুরানো গুলোই পরে থাকো। আমার শাড়ি পুরনো হলে কি হয়েছে? তোরা পরলেই আমার আনন্দ। এখন আগে তোদের ভবিষ্যৎ গড়ে, তারপর আমাকে নতুন শাড়ি তোরা কিনে দিবি। মেঘলা বলেছিল, কিন্তু। রাধা বলেছিল, কোনো কিন্তু নয় মা, যাও মন দিয়ে পড়াশোনা করো। মেঘলা আর কিছুই বলেনি। সময়েরও আশ্চর্য স্বভাব। যে ছেলে একদিন মায়ের পুরনো সেলাই মেশিনের পাশে বসে অঙ্ক করত, সেই অভিক একদিন শহরের নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গেল। রাধা ছেলেকে ট্রেনে তুলে দিয়ে ফিরে এসে সারা রাত কেঁদেছিল।
কিন্তু কাউকে দেখায়নি। মেঘলা ডাক্তারি করলো। একদিন মেয়ের কলেজের ফি দেওয়ার টাকা জোগাড় করতে রাধা স্বামীর শেষ সম্বল 1 বিঘা জমিটা বিক্রি করে দিয়েছিল। মেঘলা জানতে পেরে বলেছিল, মা, তুমি এটা করলে কেন? রাধা হেসেছিল, জমি কি হবে, ওতে আর কতই ধান হয়, করে কি করব? তুই ডাক্তার হবি, আর তোর দাদা ইঞ্জিনিয়ার, তখন অনেক জমি কিনতে পারবি। 25 বছর কেটে গেল। রাধার চুলে পাক ধরল, হাতের শিরা ফুটে উঠল। সেলাই মেশিনটা এখনো আছে, তবে এখন সেটি চলে না। অভিক এখন একটি বহুজাতিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট। মেঘলা সরকারি হাসপাতালের প্রতিষ্ঠিত চিকিৎসক। দুজনেই মাকে শহরে নিয়ে যেতে চেয়েছিল। রাধা বলেছিল, তোদের কাছে থাকবো, তাতে আপত্তি নেই, কিন্তু আমার এই ছোট্ট ঘরটা আমি ছাড়ব না। অভিক হেসেছিল, এই ক্ষণের এই ঝুপড়ি ঘরটাকে তোমার জন্য মহল বানিয়ে দেব মা, কিন্তু তুমি থাকবে আমাদের কাছে। রাধা বলেছিল, আমার কুঁড়ে ঘরটা একদিকে রেখে বাকি জায়গায় তুই মহল বানাস। দেওয়া যায়, কেন না? ওটা আমার স্মৃতি, আর স্মৃতিকে সরিয়ে মহল আমি চাই না যে। তবু একটা জায়গা ছিল, যেখানে রাধার মন মাঝে মধ্যে চলে যেত। বাপের বাড়ি, কোনো সম্পত্তির জন্য নয়, কোনো পাওনা চাইতে নয়, শুধু দেখতে ইচ্ছে করত বাবা কেমন আছে, সৎ ভাই বোনেরাই বা কেমন আছে, ওর কথা তারা মনে রাখে কিনা। একদিন সকালে রাধা খুব সাধারণ একটা সুতির শাড়ি পরল। অভিক তখন অফিসের কাজে বাইরে, মেঘলা হাসপাতালে। রাধা কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়ল। বাপের বাড়ির দরজায় দাঁড়িয়ে তার বুকটা কেমন করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন আবার 18 বছরের মেয়েটি হয়ে গেছে। দরজা খুলল সৎ ভাই। প্রথমেই চিনতে পারেনি, তারপর চিনে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, রাধা তুই? সৎ বোনও বেরিয়ে এল। কে এসেছে? রাধা, এত বছর পর। খেতে পাচ্ছিস না, তাই এখানে এসেছিস? রাধা মৃদু হেসে বলল, না, খেতে আসিনি, বাবাকে মাকে আর তোদের মনে পড়ছে, তাই এলাম। সৎ ভাই হেসে বলল, তাই? শোনো ভিখারির কথা। রাধা চুপ করে রইল। সে বুঝতে পারল 25 বছর পেরিয়েও কিছু মানুষের চোখ মন ওর প্রতি যে ঘৃণা, সেসব কিছুই বদলায়নি। সৎ বোন তার শাড়ির দিকে তাকিয়ে বলল, তোর অবস্থা দেখেই তো বোঝা যাচ্ছে কি জন্য এসেছিস, বেরিয়ে যা এখান থেকে। রাধা নিজের শাড়ির দিকে তাকালো। সুতির শাড়ি, সাধারণ, কালি, ময়লা লেগে আছে। সে কিছু বলল না। সৎ ভাই এবার আরো জোরে বলল, দেখ রাধা, এখন আমাদের সংসার অনেক বড় হয়েছে, এখানে এসে পুরনো সম্পর্কের কথা বলে কোনো সুবিধা হবে না। আমরা কাউকে দান খয়রাত করি না। রাধা ধীরে ধীরে মাথা তুলল, তারপর বলল, মনে রাখিস, এখানে আমারও সমান অধিকার আছে। অধিকার নিতে এসেছিস এখানে? না, আমি অধিকার নিতে আসিনি। তার চোখে রাগ ছিল না, শুধু বিস্ময়। এত বছর পরেও তারা তাকে সেই বাবা মায়ের বোরসায় থাকা অসহায় মেয়েটিই ভেবেছে। সে আবার আস্তে বলল, আমি কিছু চাইতে আসিনি। সৎ ভাই হেসে উঠল, তাহলে? রাধা বলল, সত্যি, আমি শুধু বাবাকে একবার দেখবো আর চলে যাব, এক গ্লাস জলও খাবো না। রাধা দরজার দিকে এগিয়ে যেতেই সৎ ভাই বলল, বাড়ির ভাগ নিতে এসে থাকলে পাবি না, বলে দিলাম। রাধা ওর কোনো কথার উত্তর না দিয়ে সোজা দরজায় হাত রাখল, আর তার হাতের দিকে তাকিয়েই তার সৎ ভাই বলে উঠল, তোর কি কষ্ট হয়েছে নাকি? বলেই দরজা থেকে কয়েক পা পিছিয়ে প্রায় লাফ দিয়ে পিছিয়ে গেল। রাধা কিছুই বলল না। কদিন আগে সবজি কাটতে গিয়ে হাতে সামান্য কেটে গেছিল, সেখানে সে ব্যান্ডেজ বেঁধেছিল, কিন্তু কদিনের মধ্যেই কি করে যে সেটা কালো হয়ে যায়, সেই দেখেই রাধার সৎ ভাই চেঁচিয়ে উঠল। আর ওর কথা শুনেই সকলে আটকে উঠে প্রায় ছিটকে গিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো। রাধা ঘরের আঙিনায় উঠে এলো। বৃদ্ধ বাবা উঠোনে কুঁজো হয়ে দাঁড়িয়েছিল। রাধার সঙ্গে তার বাবার চোখাচোখি হলো। বাবা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বেরিয়ে যা এখান থেকে, তোর মুখ দেখতে চাই না। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ হলো। একটা নয়, দুটো গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। প্রথম গাড়ি থেকে নামলো অভিক, দ্বিতীয় গাড়ি থেকে মেঘলা। অভিকের চোখে উদ্বেগ। মা! সে দৌড়ে এসে রাধার সামনে দাঁড়ালো। তারপর কোনো দ্বিধা না করে মাকে জড়িয়ে ধরল। তুমি কাউকে না বলে এখানে চলে এসেছো, আমরা পাগলের মতো তোমাকে খুঁজছি। মেঘলা এসে মাকে জড়িয়ে ধরল। মা, তুমি ফোনটা নিয়ে বের হওনি কেন? সৎ ভাই তখন পাথরের মতো দাঁড়িয়ে। সে অভিককে চিনতে পেরেছে।
এই মানুষটির সঙ্গে দেখা করার জন্য সে তার অফিসে কতবার আবেদন করেছে, তার কোম্পানিতে নিজের পদোন্নতির জন্য কতবার চেষ্টা করেছে। আজ সেই মানুষটি তার উঠোনে দাঁড়িয়ে। সৎ ভাই থরথর করে কাঁপছিল। সে কোনো রকমে জিজ্ঞেস করলো, স্যার, ভিতরে চলুন, বসুন। কিন্তু অভিক ওর কথায় কিছুই বলল না। সে শুধু একজন ছেলের মতো তার মায়ের সামনে দাঁড়িয়ে রইল। সৎ ভাই কাঁপা গলায় বলল, স্যার, এখানেই চেয়ার এনে দিই। না, থাক। অভিক প্রথমবার তার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি আমার মাকে চেনেন? উদ্ধৃতি চিহ্ন। সৎ ভাই কোনো উত্তর দিতে পারল না। মেঘলা শান্ত গলায় বলল, উনি আমাদের মা। এই একটি বাক্য যেন উঠোনের সমস্ত অহংকারকে মাটিতে ফেলে দিল। রাধা ছেলের হাত ধরল। চল, যাবে। রাধা বাড়িটার দিকে শেষবার তাকালো। বাবার কথা সে শুনে নিয়েছে, আর তার এখানে থাকার দরকার নেই। দরজাটা একই আছে, উঠোনটাও আছে, আর মানুষগুলোও বদলায়নি। তারপর সে বলল, হ্যাঁ, আমার আর এখানে কিছু নেই। মেঘলা মায়ের হাত শক্ত করে ধরল। গাড়ির দরজা খুলে গেল। রাধা ওঠার আগে একবার পিছনে তাকালো। তার সৎ মা, বাবা, ভাই বোনেরা বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে আছে। কেউ কিছু বলছে না। রাধা হঠাৎ বলে উঠল, বাবা। বৃদ্ধ লোকটি মাথা তুললেন। রাধা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি আমাকে আগেও একদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়েছিলে, আর আজও তাড়ালে। উদ্ধৃতি চিহ্ন। বৃদ্ধের চোখ নেমে গেল। রাধা মৃদু হেসে বলল, বেশ, সেদিনও চলে গেছিলাম আর আজও চলে যাচ্ছি। কথাটা বলে সে গাড়িতে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে চলে গেল। সেদিন রাতে অভিক মাকে বলেছিল, মা, তুমি চাইলে আমরা ওই বাড়িটা কিনে নিতে পারি। রাধা হেসে বলেছিল, কেন? তোমার তো অধিকার ছিল। রাধা জানালার বাইরে তাকিয়ে বলেছিল, অধিকার সবসময় জমির ওপর থাকে না রে। কখনো কখনো মানুষ নিজের জীবন দিয়ে নিজের অধিকার তৈরি করে নেয়। মেঘলা মায়ের কাঁধে মাথা রাখলো। রাধা তার দুই সন্তানের দিকে তাকালো। এই দুই মানুষই তার জীবনের সবচেয়ে বড় উত্তর। সে কোনো প্রতিশোধ নিল না, কাউকে অপমান করল না, কাউকে নিজের সামনে মাথা নোয়াতেও চায়নি। কারণ 25 বছর আগে যে মেয়েটিকে সবাই ভেবেছিল সে একদিন হাত পেতে বাঁচবে, সেই মেয়েটিই নিজের দুই হাত দিয়ে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছে। রাধা জানালার বাইরে তাকিয়ে দেখল, রাতের আকাশে অসংখ্য তারা। মেঘলা বলল, মা, কি দেখছো? রাধা মৃদু হেসে বলল, আমার আকাশ। অভিক হেসে বলল, আকাশ আবার তোমার কি করে হলো? রাধা তার দুই সন্তানের হাত নিজের হাতে নিয়ে বলল, যে মায়ের সন্তানরা তার পাশে দাঁড়ায়, তার মাথার উপর আর কোনো ছাদের দরকার হয় না। গাড়ি এগিয়ে চলল। পেছনে পড়ে রইল সেই বাড়ি, যেখানে রাধার শৈশব ছিল কিন্তু তার জন্য কোনো জায়গা ছিল না। আর সামনে খুলে গেল সেই পথ, যেটা সে নিজেই তৈরি করেছে। সেদিন প্রথমবার রাধার মনে হলো, বাপের বাড়ি হারানো মেয়েটি আসলে কিছুই হারায়নি। সে শুধু নিজের জন্য একটি নতুন বাড়ি বানাতে একটু বেশি সময় নিয়েছে। আর সেই বাড়ির নাম ভালোবাসা।